ভিন্ন স্বাদের চরিত্রে জুড়ি মেলা ভার পাওলি দামের। বড় পর্দায় বারবার ছট ভাঙা চরিত্রে অভিনয় করে ভার্সেটাইল অভিনেত্রী হিসাবে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করেছেন। এবার সিরিয়াল কিলারের ভূমিকায় পাওলি দাম। ত্রৈলোক্যতারিণীর চরিত্রে অভিনয়ের পর কোন আক্ষেপ রয়ে গেল অভিনেত্রীর মনে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অভিনয়ের মাধ্যমে ত্রৈলোক্যতারিণীর জীবনকে কতটা কাছ থেকে চিনলেন? এই প্রশ্নের উত্তরে পাওলি দাম বলেন, এটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। ত্রৈলোক্যতারিণী 1800 শতাব্দীর প্রথম মহিলা সিরিয়াল কিলার। ছোটবেলায় বিধবা হওয়ার পর পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয় তাকে। এরপর ওর জীবন কিভাবে বদলে যায়, বেঁচে থাকার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং সেখান থেকে পরিস্থিতির চাপে সে হয়ে ওঠে একজন সিরিয়াল কিলার। যদিও সেটা ওর জীবনের লক্ষ্য ছিল না, একটা সময়ের পর ত্রৈলোক্যতারিণীর জীবনে আসে কালীবাবু, কাস্টমার। পরাধীন ভারতে পুরুষতান্ত্রিক সমাজে তীক্ষ্ণ বুদ্ধির জেরে ব্রিটিশদের চোখকেও ফাঁকি দিয়েছিলেন। ত্রৈলোক্যতারিণীর সময় কিন্তু বিনোদিনীর অস্তিত্বও ছিল, কিন্তু রামকৃষ্ণদেব ও গিরিশ ঘোষের আশীর্বাদ পেয়েছিলেন বিনোদিনী, যেটা ত্রৈলোক্য পায়নি। ব্রিটিশ আমলে ত্রৈলোক্য সাহসিকতার নজির গড়েছিলেন, যা সত্যি জানার বিষয়। ত্রৈলোক্যর মানসিক পরিস্থিতি কেমন ছিল, যে জায়গায় দাঁড়িয়ে এই মারাত্মক ঘটনাগুলো ঘটাতো, সেটা অন্যতম প্রধান আকর্ষণ। সাইকোলজিক্যালি ভীষণ ইন্টারেস্টিং। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ত্রৈলোক্যর মতো চরিত্রকে ফুটিয়ে তোলাটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল কি? আলাদাভাবে কোনো প্রস্তুতির প্রয়োজন ছিল কি? এই প্রশ্নের উত্তরে পাওলি দাম বলেন, মাল্টি লেয়ার একটি চরিত্র। আমি বহু বছর ধরে ত্রৈলোক্য করতে চেয়েছি। শুধু আমি না, অনেকেই চেয়েছেন, কিন্তু হয়ে ওঠেনি। তবে আমি খুশি যে ত্রৈলোক্যতারিণীকে নিয়ে অবশেষে একটা কাজ হলো। পরিচালক আর আমি দুজনেই একটা কথা বলছিলাম, ত্রৈলোক্য অভিশপ্ত। যখনই যে এই চরিত্র নিয়ে কাজ করতে চেয়েছে, বাধা পেয়েছে। ইছাপুর রাজবাড়িতে শুট করেছি। বহু বছর আগে এলার শুটিং করেছিলাম। দুটো সম্পূর্ণ ভিন্ন ধারার চরিত্র, তাই আমার কাছে এটা নস্টালজিক একটা মুহূর্ত। প্রতিদিন 9 থেকে 9.5 ঘন্টা শুটিং হয়েছে। এইরকম চরিত্রে আগে কখনো দর্শক পাওলিকে দেখেনি, কিন্তু অন্যরকম চরিত্র বলেই বোল্ড তকমা জুড়ে দেওয়া হয়। চরিত্র না ভাবনা, কোনটার সঙ্গে বোল্ডনেস কথাটা পারফেক্ট ম্যাচ বলে মনে হয়? এই প্রশ্নের উত্তরে পাওলি বলেন, কারণ পোশাকেই শুধু বোল্ড হয় না, ভাবনাতেও বোল্ডনেস লাগে। টলিউডে বাঙালি নায়িকাদের মধ্যে এই তকমাটা আমি প্রথম পেয়েছিলাম। যেহেতু আমি একটু অন্য ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি, তারপর সেই রাস্তায় অনেকে হেঁটেছেন, তাই এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। বোল্ড শব্দটা তো আমাদেরই সৃষ্টি, গতানুগতিক কিছু না হলেই বোল্ড পদক্ষেপ, বোল্ডনেস, এই উপমাগুলি চলে আসে। আমি তো বরাবরই ধারাবাহিকতা ভেঙে কাজ করতে চেয়েছি, কোনোদিনই একই ফুটস্টেপে হাঁটিনি। আমাকে বোল্ড বলতে বলতে এখন বোধহয় সবাই ক্লান্ত হয়ে গিয়েছে। শব্দগুলো বদলানোর সময় এসে গিয়েছে। যখন কোনো পুরুষকে বলে বোল্ড সিদ্ধান্ত নিয়েছে, তখন আমার ভালো লাগে এটা ভেবে যে কিছু মানুষ এই শব্দটার যথার্থ ব্যবহারটা বুঝেছেন। আরো একটি সিরিজ জুলি, সেখানেও তো যৌনকর্মীর চরিত্রে। বারবার এই চরিত্রে অভিনয় করতে অস্বস্তি হয় কি? এক যৌনকর্মীর রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প সমাজে
কোনো নেগেটিভ প্রভাব ফেলে? এই প্রশ্নের উত্তরে পাওলি বলেন, আমরা যখন ইকুয়ালিটির কথা বলি তখন একজন মানুষকে এই সমাজ কেন ব্রাত্য করবে? প্রত্যেকটি মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার আছে, স্বপ্ন দেখারও অধিকার আছে। পতিতাপল্লীতে যে মেয়েটা কাজ করছে সেটা তার পেশা, সেই জন্য কেউ তাকে কোনো কিছু থেকে ব্রাত্য করে রাখতে পারে না। 2025-এ দাঁড়িয়ে এ কথা আমরা ভাববো কেন? এই জন্যই জুলির স্ক্রিপ্ট আমার পছন্দ হয়েছিল। ছোটবেলা থেকে একটা মেয়ে যা দেখে বড় হয়েছে, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হেঁটেছে, সে এই সমাজের মানুষের জন্য প্রকৃত অর্থে কিছু করতে পারবে। যারা প্রিভিলেজড জায়গা থেকে আসেন তারা সমাজ ও সাধারণ মানুষের জন্য কতটা ভাবে সেটা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। সমাজে যৌনকর্মীদের তো খারাপ নজরে দেখা হয়, এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে অস্বস্তিকর মনে হয় কি? এই প্রশ্নের উত্তরে পাওলি বলেন, না, একেবারেই অস্বস্তি হয় না। আমি তো ওভাবে ভাবিই না। ওরাও মানুষ, কোনো না কোনো পরিস্থিতিতেই এই জায়গায় তারা আসেন। সমাজ উন্নত হচ্ছে, ভাবনা চিন্তাতেও বদল আসা প্রয়োজন। আমার ভাবনায় বদল অনেক আগে এসেছিল বলেই তো ইন্ডাস্ট্রিতে আমাকে সর্বপ্রথম বোল্ড অভিনেত্রী বলা হয়েছিল। সকলে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে, আমি বলি হিউম্যান এম্পাওয়ারমেন্টের কথা। নতুন সিরিজের নাম গণশত্রু, আর শত্রু শব্দটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। পাওলি দামের জীবনে কোনো শত্রু আছে যে চেনা শত্রুর অচেনা গল্প বলতে চায়? পাওলির উত্তর, না, আমি সত্যিই জানি না, তবে যদি কেউ থাকে সেটা আমি জানতে চাই। টিজারে একটা জায়গায় লেখা খুনি মনের ময়না তদন্ত। সমাজের চারপাশে কত অন্যায় ঘটছে, সেই ঘটনার বিচারই ঠিকমতো হয় না। সুস্থ সমাজ গড়ে তুলতে মানুষের সাইকোলজি নিয়ে ভাবার সময় আছে? পাওলি দামের উত্তর, সচেতন করাটাই তো দরকার। যে কোনো মাধ্যমেই মানুষের মধ্যে এই সচেতন বোধটা জাগিয়ে তুলতে হবে। একজন অভিনেত্রী হিসাবে সমাজের প্রতি আমারও একটা দায়বদ্ধতা আছে। কাজের মাধ্যমে মানুষকে সচেতন করা, যা মানুষের মনে প্রশ্ন তৈরি করবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আসলে হ্যামারিংটা চালিয়ে যেতে হবে। আমাদের বুঝতে হবে সুস্থ সমাজের জন্য কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন। শিক্ষাই তো মানুষের মধ্যে সেই বোধ জাগ্রত করতে সাহায্য করে। ত্রৈলোক্য তারিণীর মতে আর কোনো স্বপ্নের চরিত্র আছে যেখানে সুযোগ পেলে ফের বলতে পারবেন, ড্রিম কামস ট্রু? পাওলি দাম বলেন, প্রথমবার আমরা ত্রৈলোক্যকে নিয়ে কিছু করতে পারলাম, সেটা নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি। তবে স্বপ্নপূরণ যদি বলতে হয় তাহলে বলবো আরো বড় পরিসরে ত্রৈলোক্য তারিণীকে নিয়ে কাজ হলে সেটা সম্ভব। 40 থেকে 45 মিনিটে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, তবে এই চরিত্রটা এমন যে একটা সিনেমা দাবি রাখে। পরবর্তী কাজ কি? এই প্রশ্নের উত্তরে পাওলি বলেন, আমার আগামী সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকাল 21শে নভেম্বর মুক্তি পাবে। লক্ষ্মীকান্তপুর লোকাল নামটা শুনলেই মনে হয় গ্রাম বাংলা থেকে শহরে কাজ করতে আসা কিছু মহিলার কথা, যারা ট্রেনে চেপে আসে, সারাদিন কাজ করে চলে যায়। তাদের জীবনেও গল্প থাকে। আমরা যে সমাজ, সময় এবং যুগে বাস করি সেখানের উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন বলে আমার মনে হয়। সবসময় সিনেমার মাধ্যমে বার্তাই দিতে হবে এমনটা নয়, কিছু সামাজিক চিত্রও তুলে ধরতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে পাওলি দামের সঙ্গে একটি সাক্ষাৎকারের কথোপকথন তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।